কখন থেকে তেলটা নিয়ে বসে আছি আমার চুলে একটু মাখার জন্য। সেই কোন সকালে মাকে বলেছিলাম আমার চুলে একটু তেল লাগিয়ে দিও তো, কিন্তু মা তো আমার কোনো কথাই শুনলো না। সারাক্ষণ তার শুধু কাজ আর কাজ। এত কাজ করে কি করবে? এই যে আমিও তো একজন মেয়ে আছি, আমার তো এত কাজ নেই। সারাদিন শুধু রূপচর্চা করি, এতেই তো আমার হয়ে যায়। খেতে পারলে খেতে পারবো, আর না খেতে পারলে নেই। কিন্তু মা যে কাজটা করতে থাকে সেটাতে তো গভীরভাবে মগ্ন হয়ে পড়ে। এটাই আমি সহ্য করতে পারি না। মা, ও মা, এখনো কি তোমার কাজ হয়নি? এদিকে এসো তাড়াতাড়ি। সেই কখন বলেছিলাম যে চুলে একটু তেল লাগিয়ে দাও। তাড়াতাড়ি এসো বলছি, তোমার কাজটা বেশি নয় আমার থেকে। না রান্না করলে খাবি কি বল? চুপ করে বসে থাক, আমি এক্ষুনি আসছি। সেই তো বসেই রয়েছি, আর নতুন করে বলতে হবে না আমায় কিছু। আমার এত সুন্দর রেশমি চুল, এই চুলগুলো দেখেই তোমাদের সহ্য হয় না। মানুষের মেয়েদের যদি এরকম চুল থাকতো তাহলে তো রাজরানী করে রাখতো। বেশি পেয়ে গেছো তো, তাই আর মূল্য দাও না। আচ্ছা রে বেলা, তোর কি হয়েছে বল তো? আমি তো বলেছি তোর বাবা কিছুক্ষণ পর খেতে আসবে। আমায় তো রান্নাটা করে তারপর তোর চুলে তেলটা লাগিয়ে দিতে হবে নাকি? এভাবে যদি কাজ ফেলে রেখে তোর চুলের পেছনে সময়টা নষ্ট করি, তাহলে ঘর সংসার দেখবে কে? তুই তো কোনো কাজই করিস না, সারাদিন শুধু চুলের উপর জুলুম করিস। একটু ভদ্রভাবে কথা বলো মা। এটা চুলের উপর জুলুম নয়, এটা হচ্ছে চুলের রূপচর্চা। এতদিন যদি চুলের যত্ন না করতাম তাহলে তোমার চুলগুলোর মতো পাতলা পাতলা চুল থাকতো আমার। আচ্ছা শোনো মা, আমি এত ফালতু কথা বলতে পারবো না। তুমি আমার চুলে একটু তেল লাগিয়ে দিতে পারবে কি? যদি পারো তাহলে বলো, আর না হলে আমি কোনো একটা ব্যবস্থা করে নেব। আচ্ছা বেলা, তুই একটা কথা বলতো, তুই সব সময় এরকম ছোট মানুষের মতো জেদ ধরিস কেন বলতো? দুদিন পর স্বামীর বাড়িতে যাবি, এখনো যদি তোর বয়সের ভারটা না রাখিস তাহলে তোর শ্বশুর বাড়ির মানুষ কি বলবে বলতো? এখন আমি পারবো না রে, পারবো না। শোনো মা, একদম শ্বশুরবাড়ি করবে না। যেদিন আমার জন্য একটা কোটিপতি জামাই এনে দিতে পারবে সেদিন আমার সাথে কথা বলো। এর আগে আমাকে বিয়ের কথা কোনো দিনই বলবে না। আমার এই রূপ বিধাতা দান করেছি কি ওইরকম দিনমজুর চাষাবাসার কাছে বিয়ে করতে? আমি তো ওইরকম কোটিপতিই আশা করি সব সময়। হায় রে, তুই তো তোর সৌন্দর্যের সাথে নিজের মাথাটাও নষ্ট করে ফেলেছিস। কি লোভী মানুষের মতো কথা বলিস। তোর বাবার কাজটা আগে দেখ, তারপর কোটিপতি জামাই চাস। তুই কি বলে যাচ্ছিস যে তোর বাবা একজন কোমরের মেয়ের বিয়ে হবে কোটিপতির সাথে? এটা কেমন হাস্যকর শোনা যায় না? যা যা, এখন একটু হাতে হাতে কাজ করে দে আমায়, তারপর যত কথা বলার আছে বলিস। শেখ শেখ, কাজগুলো শেখ। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? এরকম কাজ থেকে ফিরে এসে গা হাত পা ছড়িয়ে দিলে যে, শরীরটা খারাপ লাগছে নাকি তোমার? আমাকে বলো তো একটু। আরে না না গিন্নি, আমার শরীর তো ঠিকই আছে। আজকে জানো, একটা মাটির হাঁড়ি পাতিলও বিক্রি হলো না। খুব খারাপ লাগছে গো গিন্নি। সংসারটা যে কিভাবে চলবে কিছুই বুঝতে পারছি না। এভাবে যদি দিন দিন বিক্রি না হয় হাঁড়ি পাতিল, তাহলে তো আমার কোমরের ব্যবসা লাটে উঠবে। জানি না গো, জানি না ভবিষ্যতে যে কি হবে। মেয়েটাকে যদি বিয়ে দিতে পারতাম তাহলে একটা কথা ছিল, দুজন বুড়ো বুড়ি পড়ে থাকতাম খেয়ে না খেয়ে। এ রে, বিয়ের কথা বলতেই একটা কথা মনে পড়ে গেল। তোমায় তো একটা কথা বলতে ভুলেই গেছি।
কি এমন কথা যে কথাটা বলতে ভুলে গেলে, বলো তো একটু। আর বলো না গিন্নি, আজকে কানু ঘটকের সাথে দেখা হয়েছিল আমার মেয়ের জন্য। সে নাকি একটা খুব ভালো সম্বন্ধ পেয়েছে। ছেলেরা খুব উচ্চ বংশ পরিবারের, একদম কোটিপতি যাকে বলা যায়। এখন সমস্যা হচ্ছে যে ছেলের মাথায় চুল নেই। আরে কি বলো তুমি? ছেলের মাথায় চুল নেই, সেটাতে সমস্যা কি? ছেলেটা যদি ভালো পরিবারের হয়, আমার মেয়েটাকে সুখী রাখে, তাহলেই তো হবে। চুল দিয়ে কি হবে বলো তো? আর সব মানুষ কি সব দিকে সমান থাকে? নিখুঁত মানুষ তো এই পৃথিবীতে নেই গো। এই পুরো পৃথিবীর মানুষের কোনো না কোনো দিক দিয়ে একটা না একটা খুঁত আছেই। হ্যাঁ গিন্নি, এটা তুমি একদম ঠিক কথাই বলেছ। কিন্তু আমার ভয় তো আমাদের মেয়েটাকে নিয়ে। সে কি এই বিয়েটা করতে রাজি হবে? কারণ তুমি জানোই তো গিন্নি, আমাদের মেয়েটা একটু অন্যরকম, একটু রাগী, জেদি, চঞ্চল স্বভাবের। চলো একটা কাজ করি, আমাদের মেয়েকে গিয়ে সবকিছু খুলে বলি। তাই চলো গিয়ে দেখি, তাকে বলে ভালো মতো। যদি রাজি হয়ে যায় তাহলে তো খুবই ভালো হয়। মা, বাবা, কি এমন সংবাদ পেয়েছো যে তোমরা দুজন মিলে আমাকে ডাকছো? তাড়াতাড়ি বলো, কি বলবে। আমি আমার চুলে তেল লাগাচ্ছি। আসলে তেল দেওয়ার মতো তো কেউ নেই এই ঘরে, তাই আমার কাজ আমাকেই করতে হয়। আমার এত লম্বা চুলের যত্ন যদি না নিই, তাহলে আমার কোটিপতি স্বামী হবে কি করে? কি গো বেলার বাবা, তুমি চুপ করে আছো কেন? তুমি এই কথাটা শুরু করো না। আমার তো ভয় করে তোমার মেয়েকে। চুপ করে থেকো না গো বেলার বাবা, বলে ফেলোই না। আসলে হয়েছে কি মা, তোর জন্য একটা ভালো সম্বন্ধ পেয়েছি রে। ছেলেরা খুব ভালো পরিবারের, একেবারে বলতে গেলে কোটিপতি। তা তোকে আমরা বিয়ে দিতে চাই মা। তুই কি রাজি আছিস এ বিয়েতে? তাদেরকে দেনা পাওনা কিছুই দিতে হবে না। তোর পা থেকে মাথা অবধি শুধু সোনার গয়না দিয়ে মুড়িয়ে দিবে। সবাই রাজি আছে, শুধু তুই যদি রাজি থাকিস তাহলে আগামীকালকে তোকে দেখতে আসবে। সেটা তো বুঝলামই, কিন্তু ছেলে সম্পর্কে তো কিছু বললে না। তা ছেলে দেখতে কেমন? গায়ের রং কেমন? উচ্চতা কতটুকু? মাথায় চুলের পরিমাণ কেমন? এইসব আগে বলো। সব ছেলেদেরই তো মোটামুটি টাকা আছে, কিন্তু সুন্দর ছেলে কোথায় পাবো? হয়েছে কি মা, ছেলে খুবই সুন্দর, আর ছেলে উচ্চতায়ও অনেক। তবে একটা সমস্যা আছে, ছেলের মাথায় নাকি চুল কম, বা একেবারে নেই বললেই চলে। আচ্ছা মা, একটা কথা বল আমাকে, চুল দিয়ে কি হবে বল তো? মানুষের মন মানসিকতাটাই বড়। এই সংসারে টানাপোড়েন সম্পর্কে তুই তো জানিসই মা। সংসারটা চালাতে তোর বাবা কত হিমশিম খায়। তুই রাজি হয়ে যা মা, রাজি হয়ে যা, আমাদের অনুরোধ রইল। শোনো মা, তোমাদের সংসারে কেমন টানাপোড়েন সেটা তো আমার দেখার বিষয় না। তবে ছেলে পক্ষকে কাল আসতে বলো। যদি আমার পছন্দ না হয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আর যদি পছন্দ হয় তাহলে ঠিক আছে। যাই করিস না কেন মা, তোর বাবার সম্মানের কথাটা একটু চিন্তা করেই করিস। তুই তো জানিসই মা, তোর বাবা আর আমি দিনের পর দিন না খেয়ে থেকেছি, কিন্তু কারো কাছে কোনোদিন হাত পাতিনি। এই গ্রামে আমাদের একটা সম্মান আছে মা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এত কিছু বলতে হবে না, আমি জানি সব। এখন আমাকে তাড়াতাড়ি দুটো খেতে দাও তো। খালি পেটে এত কথা বলতে আমি পারবো না তোমাদের সাথে। বাবা বাবা, আপনাদের মেয়েকে তো আমার খুবই পছন্দ হয়েছে।
এরকম লম্বা চুলের মেয়ে আমি কোনো দিন দেখিনি। কত সুন্দর আপনার মেয়ে, কত সুন্দর করে গড়ে তুলেছেন। এরকম একটা মেয়ে তো আমার ছেলের জন্য সারা জীবন কল্পনা করেছি। শুনুন দাদা, আপনাকে কিন্তু এখন থেকেই আমি বেয়ান মশাই বলে ডাকবো। আর শুনুন, বৌমার যাবতীয় যা যা খরচ দরকার এখন থেকে আমরা সবকিছু চালাবো। বিয়ের পর যা যা লাগে সব নির্দ্বিধায় চাইবে আমাদের কাছে। আমাদের মেয়েকে আপনাদের খুব পছন্দ হয়েছে শুনে আমার খুব খুশি লাগছে। আসলে আপনাদের মন মানসিকতা কত ভালো যে নিজের বৌমাকে নিজের মেয়ের মতো দেখতে চান। এরকম ভালো শাশুড়ি এই যুগে পাওয়া দুষ্কর। ঠিক আছে বেয়ান মশাই, আর আমাকে বলতে হবে না। আমি এখন আমার বৌমা মানে মেয়ের সাথে কথা বলবো একটু। মা, তোমার কি আমার ছেলেকে দেখে পছন্দ হয়েছে? হয়ে থাকলে আমায় বলো মা, নির্দ্বিধায় তুমি বলতে পারো। আমি তো শুধু আপনাদের কথাগুলো এতক্ষণ শুনছিলাম। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনাদের দুটো পয়সা আছে বলে আমার সাথে পাঙ্গা নিচ্ছেন? আপনাদের ওই হুতুম প্যাঁচার মতো ছেলেকে আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছেন? আপনাদের টাকা থাকা সত্ত্বেও আপনাদের সাথে আমার কোনো দিনও মিল পড়বে না। কারণ কি জানেন? কারণ আমি দেখতে অনেক সুন্দরী, আর আমার চুল অনেক লম্বা। আর আপনার ছেলের দিকে তাকিয়ে দেখুন, দেখুন না, দেখে মনে হচ্ছে যেন নেড়ে একটা বাদর। হা 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 হা, কি বিচ্ছিরি দেখতে আপনার ছেলে। আপনি ভাবলেন কি করে এরকম একটা ছেলেকে আমি বিয়ে করব? শুনুন, আমার মতো রূপবতী আর রেশমি চুলের মেয়েকে আপনার ছেলে কোনো দিনই পাবে না। আপনারা বরং একটা কাজ করতে পারেন। আপনাদের তো অনেক টাকার গরম, তাই তো? কোনো অনাথ ফকির মেয়েকে বিয়ে করে আনলে তো হয়, তাহলেই তো লেটা চুকে যায়। একেবারে জাতে জাতে মিল। শুনুন, আপনারা আপনাদেরকে চূড়ান্ত অপমান করার আগেই আমাদের বাড়ি থেকে বেরিয়ে যান। আর একটা কথা শুনে রাখুন, আমি বিষ খেয়ে মরে যাব, তবুও আপনাদের সংসারের বউ হব না, হব না, হব না। ছি 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 দাদা, আপনার মেয়ের সৌন্দর্য দেখে ভেবেছিলাম তার মনটাও বুঝি সুন্দর হবে। কিন্তু দাদা, আপনারা তো ব্যর্থ এরকম একটা বেয়াদব মেয়েকে জন্ম দিয়ে। মানুষকে তো মানুষ বলে সে গণ্য করে না, তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে। এরকম মেয়েকে বৌমা হিসেবে যদি আমার বাড়িতে নিয়ে যায় তাহলে তো একে একে সবাই মারা পড়বে। দরকার নেই আমাদের। শুনুন দাদা, আপনাদের মেয়ের অপমান আমরা কোনো দিনও ভুলবো না। মানুষকে তো মানুষ এভাবে অপমান করে না, যেভাবে আপনার মেয়ে আমাদেরকে করেছে। আমরা এখন আসি দাদা, আমাদেরকে আটকানোর চেষ্টাও করতে যাবেন না। আমি তোর মতো মেয়ের বাবা? এটা বলতেও আমার লজ্জা করছে। এই মানুষগুলোর সামনে আমার সম্মানটা নিয়ে ছিনিমিনি খেলতে তোর একটুও বাতলো না? তোর কিসের এত অহংকার? হ্যাঁ, কিসের এত অহংকার? এরকম একটা পরিবারের বউ হিসেবে যদি তুই যেতে পারতিস তাহলে তো তোর কপালটা খুলে যেত, সারা জীবন পায়ের উপর পা তুলে খেতে পারতিস। শোনো বাবা, বিয়ে করে কিন্তু তুমি সংসার করবে না, সংসার তো আমি করব। তাই আমার যাকে পছন্দ আমি তাকেই বিয়ে করব। আমি চাই সে আমার মতোই সুন্দর থাকবে। টাকা পয়সা তো পাই সবারই আছে, কিন্তু সৌন্দর্য কয়জনের আছে বলো? তোমাদের সাথে থাকতে থাকতে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। শোনো বাবা, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমার যে দিক দিয়ে মন চায় আমি সেই দিক দিয়ে চলে যাব। আমাকে খোঁজার চেষ্টাও করবে না। আজকে যাই হয়ে যাক না কেন, বাড়িতে আমি আর ফিরবো না। বাড়িতে কি কোনো শান্তি আছে? সারাক্ষণ শুধু আমার পেছনে সবাই লেগে থাকে। কেন? হ্যাঁ কেন? আমি সুন্দরী বলে
আমাকে কেন সবাই দেখতে পারে না? সবাই কেন আমায় হিংসা করে? আমি যেদিন একটা কোটিপতি সুন্দর ছেলের কাছে বিয়ে করতে পারবো, সেদিনই আমি সবাইকে দেখিয়ে দিব এই বেলা কি করতে পারে আর কি করতে পারে না। আর ততদিন পর্যন্ত শুধু আমায় অপেক্ষা করতে হবে, তারপর যা করার ঠান্ডা মাথায় করতে হবে। বাবা বাবা, কত সুন্দর চুল মেয়েটির! এত সুন্দর চুল আমি জীবনেও দেখিনি। ইস, আমি যখন ওর বয়সে ছিলাম তখনও আমার এরকম রেশমি ঘন কালো চুল ছিল। ভাবতেই কেমন যেন লাগছে। যদি ওর চুলগুলো একটু ধরতে পারতাম তাহলেই খুব ভালো লাগতো। যাই যাই, একটু গিয়ে ওকে বলি, যদি ওর চুলগুলো একটু আমায় ধরতে দেয় তাহলে আজকের দিনটা খুব ভালো যাবে। ছোটবেলার কথা খুব মনে পড়ে গেল। এই যে শুনছো, রেশমি চুলের মেয়ে, ও রেশমি চুলের মেয়ে, তোমার চুলগুলো একটু হাত বোলাতে দেবে আমায়? তোমার সুন্দর চুলগুলো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। বাবা, এই টেকো বুড়ির শখ দেখো। আহা হা হা, দুদিন পর মরবি, এখনো শখ গেল না। তা বলি, কত টাকা এনেছো আমার চুলগুলো ধরার জন্য? আমার এত সুন্দর চুল এমনিতে তো ধরা যায় না, খরচা তো করতেই হবে। শোনো শোনো টেকো বুড়ি, আমার চুলগুলো যদি ধরতে চাও তাহলে তোমায় আমায় 10,000 টাকা দিতে হবে। তুমি কি পারবে 10,000 টাকা দিতে? তাহলে আমার চুলগুলো তোমায় ধরতে দেব, আঁচড়াতেও দেব। এ কি রকম কথা বলছিস রে তুই? 10,000 টাকা? এত টাকা তো আমি সারা জীবনেও দেখিনি। তোর চুলের এত মূল্য হবে আমি তো আগে জানতাম না। তবে আমার কাছে 2 টাকা আছে, সারা দিন ভিক্ষা করে পেয়েছি। ওই 2 টাকা নিয়ে আমায় তোর চুলগুলো ধরতে দিবি মা? কোন দিন না কোন দিন মরে যায়, তাই কোনো আশায় আর রাখি না। চুপ কর হতচ্ছাড়ি টেকো বুড়ি, কোথায় 2 টাকা আর কোথায় 10,000 টাকা? বুঝে শুনে কথা বলো, না হলে কিন্তু তোমায় ধাক্কা মেরে এই পুকুরের জলে ফেলে মেরে ফেলবো। যাও এখান থেকে বলছি, যাও। যত সব বুড়িরা যে কোথা থেকে আসে, আমার মনটা এমনিতেও ভালো না, আরো মনটা খারাপ করে দিল। তোমার ওই ঢাকলো মাথায় চুল গুছিয়ে তারপর সেই চুলে হাত বুলিও কেমন? হা 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 হা। বাবা রে বাবা, তোর এই চুল নিয়ে এত অহংকার! এরকম মেয়ে আমি জীবনেও দেখিনি। শোন মেয়ে, এই চুল তোর থাকবে না রে, থাকবে না। খুব তাড়াতাড়ি তুই পস্তাবি। তোর এই চুল আর তোর মাথায় থাকবে না। তারপরও যদি তুই কান্না করিস, তুই কোনো সমাধান পাবি না। আমি চলে যাচ্ছি, আর এখনো সময় আছে। যদি ক্ষমা চেয়ে নিস তাহলে তো ক্ষমা পাবি, আর না হলে তুই শেষ। এই টেকো বুড়ি, এই তুই কাকে হুমকি দিচ্ছিস বলতো? এখনো সময় আছে, এখান থেকে চলে যা। না হলে যদি তোর ওই লাঠিটা আমি কেড়ে নিই, তাহলে কুজো কোমর নিয়ে যখন হাঁটতে পারবি না, তখন তুই কষ্ট কাকে বলে বুঝতে পারবি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার কথাটা মনে রাখিস, তোর সর্বনাশ হবে। না, হায় হায় রে, আমার মাথার চুল কোথায় গেল? হুট করে ঘুম থেকে উঠে দেখি একটা চুলও নেই। সব উড়ে গেল কি করে মা বাবা? বলো না বলো, আমার এত সুন্দর চুলগুলো কোথায় গেল? আমার এত সুন্দর চুল,
আমি আমার চুল ছাড়া বাঁচবো কি করে? আমার এত বড় সর্বনাশটা কে করলো? কে করলো? আমার চুলগুলো এনে দাও, তোমরা এনে দাও, না হলে কিন্তু আমি মরে যাব। তোর এই চুলগুলো নিয়ে তুই যা শুরু করেছিলি সেটার প্রাপ্য শাস্তি তুই পেয়ে গেছিস। আমি তো জানি না, তবে আমার মন বলছে তোকে তো কেউ একজন অভিশাপ দিয়েছে। সে অভিশাপের ফলই তুই পেয়েছিস। এখনো সময় আছে, সব কিছু ছেড়ে ছুড়ে ক্ষমা চা বিধাতার কাছে, তাতে যদি তোর চুলগুলো একটু গজায়। হ্যাঁ রে মা, তোর মা একদম ঠিক কথাই বলেছে। সব হিংসাবিদদের ছেড়ে বিধাতার কাছে তুই ক্ষমা চা, বিধাতা নিশ্চয়ই তোকে ক্ষমা করে দিবে। তোর মাথায় আবারও চুল গজাবে। আর জীবনেও কিছু করব না মা বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমার চুল, আমার চুল ফিরে আয়, আমার চুল ফিরে আয়। হা 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 হা।